এখন সরাসরি IAS 7 এ যাচ্ছি। আমরা জানি এটা নিয়ে খুব সময় নিব না, বিকজ আপনার খুব দ্রুত IAS এখানে থিওরিতে আসবে যে অবজেক্টিভ অফ IAS 7। আমরা জানি যে ইউজার অফ দ্য এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর interested in how the equity generate and uses of cash and cash equivalent। স্বাভাবিকভাবে আমার ইকুইটি নিয়ে, আমার ইকুইটি কোথায় লাগতেছে, আমার কি এটা ক্যাশ ফর্মে আছে নাকি নন ক্যাশ ফর্মে আছে, এবং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের সারা বছর ইউজটা জানা একটা অবজেক্টিভ। Provide information about the historical change in cash and cash equivalent of an entity by means of statement of cash flows, আর হচ্ছে classification of cash flows during the period of as operating, investing and financing activities are presentation as an integral part of financial statement। আমরা জানি যে cash flow statement হচ্ছে is a integral part of our set of financial statement। সো এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। শুধু ক্যাশ ইকুইভ্যালেন্ট কথাটা আমরা কি বুঝি বা ক্যাশ ইকুইভ্যালেন্টের ভিতরে কি কি আসতে পারে, হ্যাভ ইউ এনি আইডিয়া? ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে যে আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, আমরা যেটি হচ্ছে যে ধরেন ক্যাশ হবে কি, ধরেন আপনি ক্যাশ অন হ্যান্ড আর ক্যাশ অন ডিপোজিট, এটার মানে হচ্ছে যেটা হচ্ছে যে আপনি মনে করেন একটা প্রাইস বন্ড আছে, এটাও কিন্তু আপনার ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে চলে আসবে, ঠিক আছে। আরো হতে পারে যে আপনি মনে করেন যে একটা এক মাসের জন্য একটা ডিপিএস করছেন, সো ইজ লাইক যে আপনি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এটাকে আপনি যেটাকে আপনি 3 মান্থসের ভিতর কনভার্ট করতে পারবেন ক্যাশ, এটিকেও সাধারণত আমরা ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে নিতে পারি। তবে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে আমরা আরো কোনো ফর্মে, যেমন ধরেন আরেকটা ফর্ম আছে আমি আপনাকে বলি, সেটি হচ্ছে যে আমাদের অর্গানাইজেশনগুলোর ওনাররা, ম্যানেজমেন্টের লোকজন প্রচুর পরিমাণ ফরেন ভিজিট করে। তো দেখা যায় প্রচুর ফরেন ভিজিট করে, অথবা বিভিন্ন সময় আমাদের ক্যাশে একাধিক কারেন্সি থাকে, ধরেন ডলার থাকে, ইউরো থাকে, পাউন্ড থাকে, এই জিনিসগুলোও কিন্তু বেসিক্যালি ক্যাশ ইকুইভ্যালেন্টে আসবে। সো এটা হচ্ছে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট ইস্যু না, নলেজের জন্য ইম্পর্টেন্ট, বাট জানার জন্য। আর আমরা জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3টা পার্টে হয়, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং। এটা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই। আর আপনার দুটো মেথড থাকে, আমরা সবাই জানি, সেটি হচ্ছে ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড। কোশ্চেন আগে একসময় আসতো যে আসলে হুইচ মেথড ইজ প্রেফারেবল, এটা কি ডাইরেক্ট মেথড নাকি ইনডাইরেক্ট মেথড, বা আইএস কি কোনটাকে সাপোর্ট করে বেশি, অথবা আমাদের দেশের আমরা যদি বলি যে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যে রেগুলেটর আছে তারা কোনটাকে প্রেফার করে। obviously direct method is more preferable because direct method reflection of cash position is much more vibrant এবং অনেকটা ডাইরেক্ট, এই জন্য ডাইরেক্ট মেথডকে করা হয়। আর ইনডাইরেক্ট মেথডে অনেকে করেন, সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড বেসিক্যালি রিকনসিলিয়েশন স্টাইলে চলে। সো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আমাদের উদ্দেশ্য থাকে যে ওপেনিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত ছিল এবং এন্ডিং কত আছে, এই মুভমেন্ট অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মেইন অবজেক্টিভ। সো আমরা যদি অপারেটিং ক্যাশে দেখি, ক্যাশ রিসিভ ফ্রম সেলস অফ গুড বা কাস্টমার থেকে পাওয়াটা, সেটা হচ্ছে এরপরে যে ক্যাশ পেমেন্ট ফর গুড এন্ড সার্ভিসেস, আমরা যে সাপ্লায়ার কাছ থেকে কিনি সেই টাকাটা। ক্যাশ ফর ক্যাশ রিসিভ ফ্রম হচ্ছে আদার যদি কোনো রিসিভ থাকে, রয়্যালটিজ, ফিস, কমিশন এন্ড আদার ইনকাম। ক্যাশ পেমেন্ট থাকে এমপ্লয়িজদেরকে, ক্যাশ পেমেন্ট থাকে হচ্ছে আদার ট্রেডিং অপারেটিং এক্সপেন্স, এগুলো থাকে। সো দিস ইজ বেসিক্যালি দা, মানে এটা আমরা জানা জিনিস, আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো। এখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথডের ভিতরে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে ডাইরেক্ট মেথডে আমরা দেখি এভাবে একটু যেটা দেখালাম যে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, ক্যাশ পেইড টু সাপ্লায়ার, ক্যাশ পেইড ফর এমপ্লয়িজ, ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট এক্সপেন্স এন্ড হচ্ছে যে ইনকাম ট্যাক্স, এই মেথডে ডাইরেক্ট করা। ইনডাইরেক্ট হচ্ছে ইসে রিকনসিলিয়েশন, নেট প্রফিট বিফোর ট্যাক্স এন্ড হচ্ছে যে ইন্টারেস্ট নিয়ে আমরা শুরু করি, এবং একটা রিকনসিলিয়েশন হয় কারেন্ট অ্যাসেটের মুভমেন্ট দেখে, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির ইনক্রিজ ডিক্রিজে অ্যাডজাস্ট করি, আমরা সবাই জানি, এটা ফরম্যাটে আমরা দেখতে পারবো। এটা মেজর ইস্যু না, এদিকে ইনডাইরেক্ট মেথড বলে। আর আমরা সবাই জানি যে ইনভেস্টমেন্ট এবং হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর ভিতরে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের ভিতরে কোনো ডিফারেন্স নেই। ইনভেস্টিং হচ্ছে আপনার কারেন্ট অ্যাসেট যেটা ইনভেন্টরি বাদে অন্য কোনো যদি আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর ভিতরে আমরা পারচেজ অফ এনি নন কারেন্ট অ্যাসেট, যেগুলো আমরা বিভিন্ন ধরনের লং টার্ম অ্যাসেট হতে পারে, ইনটেনজিবল অ্যাসেট, ইকুইপমেন্ট হতে পারে, প্রপার্টি প্ল্যান্ট হতে পারে, এবং এগুলো আবার ডিসচার্জ করে ডিসপোজ করে যদি ক্যাশ ফ্লো আসে সেটা এখানে আসবে। আর ক্যাশ অ্যাডভান্স যদি করা থাকে
ফর অ্যাকোয়ারিং এনি অ্যাসেট, সেটাও এখানে আসতে পারে। আর বেসিক্যালি ফাইন্যান্সিং ইজ বেসিক্যালি দ্য ওয়ার্কিং ক্যাপিটাল এন্ড আদার, সেটা হচ্ছে ক্যাশ প্রসিড, শেয়ার ইস্যু করে যদি কোনো টাকা আসে, যদি ক্যাশ পেমেন্ট করা হয় ওনারদেরকে ডিভিডেন্ড ফর্মে, অথবা যদি রিটায়ারমেন্ট অফ শেয়ার হয় বা অন্য কোনো ফর্মে পেমেন্ট হয়, এটা আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে থাকে। ক্যাশ পেমেন্ট বাই লিজি ফর রিডাকশন অফ দ্য আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি রিলেটিং টু দ্য ফাইন্যান্স লিজের পেমেন্টটাও এখানে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের। ক্যাশ রিপেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে বড়োয়ারকে আমরা ব্যাংক লোন নিয়েছি, ব্যাংক লোন রিপেমেন্ট করলেও আমরা এখানে কিন্তু এটাকে আপনার ব্যাংক লোন রিপেমেন্ট করলেও কিন্তু আমরা এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হিসেবে থাকি। আর ক্যাশ প্রসিড ফ্রম দ্য ইস্যু অফ ডিবেঞ্চার, নতুন করে ব্যাংক লোন, বন্ড বা অন্য কোনো সিমিলার অ্যাক্টিভিটিস। মোট কথা হচ্ছে যে বিজনেসের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্স করার জন্য যত যত অ্যাক্টিভিটিস আছে সেখান থেকে ক্যাশ ইনফ্লো আসলে আপনার পজিটিভ হবে, আর ক্যাশ যদি রিপেমেন্ট হয় তাহলে এটা নেগেটিভ হবে। এটা আমরা ডিডাক্ট করে দেখাবো, এটা আমরা জানা জিনিস, খুব বেশি ডিটেইলে যাওয়ার দরকার নেই। স্টেপটা আমরা জানি যে আমরা, সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেটা হচ্ছে অবটেইন ফাইন্যান্সিয়াল পজিশনটা আমরা দেখি, এবং মূলত কিন্তু আমরা 2 বছরের ব্যালেন্স শিট অথবা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ডিফারেন্সটা করেই কিন্তু আমরা বেসিক্যালি ইনক্রিজ ডিক্রিজটা বের করতে পারি। সো ক্যালকুলেট চেঞ্জ ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ক্লাসিফাই এন্ড অ্যাসাইন ইচ চেঞ্জ টু দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। আমরা ক্লাসিফাই করে দেখাইতে হবে কোথায় করব আমরা, এটা ইম্পর্টেন্ট। তারপরে আমাদের যেটা করতে হয় সেটি হচ্ছে look to statement for profit and loss and other comprehensive income for any non-cash item. Non-cash itemটা বেসিক্যালি এবং কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, এগুলো কিন্তু মূলত আমাদের ক্যাশ ফ্লোতে ইমপ্যাক্ট ফেলে না, বাট এটাকে আমাদের বের করতে হয়, বিকজ নন ক্যাশটা অ্যাডজাস্টমেন্ট না করলে ক্যাশটা আমরা অনেক সময় বুঝতে পারি না। সো এক্সপেন্ডিচারের ভিতরে নন ক্যাশ যদি ইনডাইরেক্ট মেথডে করি, মোস্ট অফ দ্য টাইম ইনডাইরেক্টের ক্ষেত্রে নন ক্যাশ এক্সপেন্ডিচারগুলোকে আমাকে রিকনসাইল বা অ্যাডজাস্ট করতে হয়। লুক টু আদার information and make adjustment, বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয়। prepare movement in selected items to verify the completeness টাকে আমাকে ভেরিফাই করতে হয়। add up and perform final check, আমাদেরকে পরে দেখতে হয় যে আসলে ওপেনিং ক্যাশ ব্যালেন্সের সঙ্গে ক্যাশ ডিউরিং দ্য পিরিয়ডের মুভমেন্টের পরে ক্লোজিংটা মিলছে কিনা, না মিললে আমাদের বুঝতে হয় যে কোনো একটা প্রবলেম আছে। এবং মূলত অর্গানাইজেশনের ক্ষেত্রে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়, বাট আপনার অঙ্কের ক্ষেত্রে আসলে ব্যাংক রিকনসিলিয়েশন করা থাকে, অতএব ইউ নিড নট টু বি ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাট ফর প্র্যাকটিক্যাল পারপাস আমরা যখন বছর শেষে সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করি, প্রথমেই কিন্তু আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন করে নিতে হয়, বিকজ ব্যাংক রিকনসিলিয়েশন না করলে কিন্তু আমাদের আসলে ক্যাশের মুভমেন্টটা জাস্টিফাই করা কঠিন হয়ে যায়। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে বললাম, বাট অঙ্কের ক্ষেত্রে এটা আপাতত দরকার নেই। সো এখানে একটা জিনিস সিম্পল, আপনার কোহিনুর কেমিক্যালের কথা একটা উদাহরণ দেওয়া আছে। ইনফরমেশন ফ্রম স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো and related notes of Kohinoor Chemical for the year ended 31st December 2001 can be found in the table below. কি হচ্ছে এখানে depreciation তো 3000 টাকা, profit on sale of property and plant equipment 5000 টাকা, তারপর proceed of sale and property direct 20000 টাকা, তারপর হচ্ছে যে if the net book value of property plant equipment is 1,10,000 টাকা on 31st December 2020, what was in the 31st December 2021 এর আপনার ইয়ে কি হবে, এটার ইমপ্যাক্টটা কি হবে সেটা আপনি জানতে চাচ্ছেন। তো ফ্যাক্ট যদি আপনি বুঝেন, আপনারা একটা এটা কি বুঝতে পেরেছেন যে আপনি ক্যাশ ফ্লোর ইমপ্যাক্টটা কি হবে। সিম্পল হচ্ছে আপনাকে যেটা হবে, এখানে কতগুলো জিনিস আছে, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, তারপরে অ্যাসেট আপনার ডিসপোজ করা হয়েছে, তারপর হচ্ছে যে অ্যাসেট আবার হচ্ছে পারচেজ করা হয়েছে। সো এখান থেকে আপনাকে অ্যাসেটের এবং ইকুইপমেন্টের ইন্ডিং ওপেনিং ভ্যালু দেওয়া আছে, ইন্ডিং ভ্যালু বের করতে হবে। সো এই ধরনের ওয়ার্কিং গুলো কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি করতে হয় টু রিকনসাইল, স্পেশালি ক্যাশ ফ্লোতে এই ধরনের টি ফরম্যাটে যে আমাদের অনেকগুলো রিকনসাইল করতে হয়। সো আমরা এখানে পরের স্লাইডেই দেখি সিম্পল, যে আমার ওপেনিং ব্যালেন্স ছিল হচ্ছে ডেবিট পাশে হচ্ছে 1,10,000। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে বেসিক্যালি আপনার এখান থেকে অ্যাসেট থেকে 30,000 টাকা করা হয়েছে, ডিসপোজালে 15,000 টাকা। আর 15,000 টাকা কেন করা হয়েছে এটা কেউ বলতে পারবেন? আমাকে কেউ একজন বলবেন যে এখানে 20,000 টাকা ছিল, আমি বলছি যে 20,000 টাকা হচ্ছে সেল করা হয়েছে, 20,000 টাকার অ্যাসেট, বাট ওখানে 15,000 টাকা কেন দেখানো হলো, কেউ বলবেন? এনিওয়ান?
স্যার ওইখানে 5000 টাকা স্যার প্রফিট আছে, ওই প্রফিটটা বাদ দিতে হবে স্যার। এখানে মনে হয় প্রসিড, হ্যাঁ, কারণ প্রফিটটা তো আসলে আপনার টাকা, রাইট, মানে অ্যাসেট ডিসপোজাল হয়েছে 15,000 টাকা, বাট অ্যাসেট ডিসপোজাল করে পেয়েছেন 20,000 টাকা। তার মানে এই 5,000 টাকা তো বেসিক্যালি গেইন আলাদা দেখানো আছে। সো ওই গেইনটা বাদ দিয়ে অ্যাসেটের ইম্প্যাক্টটা মানে বুক ভ্যালু, আপনার বুক ভ্যালু ক্রেডিট হয়েছে 15,000 টাকা, মানে অ্যাকাউন্টিং এন্ট্রিটা চিন্তা করলে ক্যাশ অথবা ব্যাংক 20,000 টাকা, অ্যাসেট ক্রেডিট হয়েছে 15,000 টাকা, হ্যাঁ, তারপরে এবং গেইন আছে হচ্ছে 20,000 টাকা। ধরলাম যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট করা হয়েছে। তার মানে এটা আপনারা বুঝতে পারছেন, এটা বড় ইস্যু না। এবং আপনার এডিশন হয়েছে, নতুন করে যোগ হয়েছে 25,000 টাকা। তো আলটিমেটলি এন্ডিং হচ্ছে যে ব্যালেন্স অফ হচ্ছে যে প্ল্যান প্রপার্টি হচ্ছে কত, আপনার 1,35,000 টাকা। এটা কি বোঝা গেছে কিনা? কোনো কোশ্চেন আছে এখানে? স্যার বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা চার্টে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্টের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিপোর্টিং রিকোয়ারমেন্ট এন্ড এন্টিটি শ্যাল রিপোর্ট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ইউজিং আইদার হচ্ছে ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড। আমরা বলেছি এটা নিয়ে আর ফার্দার দরকার নাই। এটা হচ্ছে যে একটা এক্সাম্পল, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের একটা এক্সাম্পল এখানে দেয়া আছে। সেটি হচ্ছে যে আমরা এখানে কতগুলো আইটেম দেয়া আছে, আপনাকে বলা হয়েছে ক্যাশ ফ্লো করতে হবে ইনডাইরেক্ট মেথডে। সো আমি শিওর যে এটা আপনারা পারবেন। এটা আপনাকে হোম টাস্ক লিখে দিলাম, আমি পিপিটিটা পাওয়ার পর প্রয়োজনে দেখে নিন। আর এর থেকে কঠিন অঙ্ক পরীক্ষা আছে, অতএব ইট ইজ নট সো ইম্পর্টেন্ট, বাট এখানে আপনারা দেখে নিন, আমি আর করছি না, বিকজ আমরা তো অ্যাডভান্স লেভেলে, আমরা তো এখন আসলে রেগুলার ফার্স্ট শুরু করছি না, আমরা অলরেডি পড়ে ফেলছি পরীক্ষার প্রিপারেশনে। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, আপনারা কাইন্ডলি পরীক্ষার জন্য এই স্টাইলে আপনারা একটা ক্যাশ ফ্লো যখন করবেন, তখন যেহেতু এখানে ক্যাশ ফ্লোটা করা আছে ডাইরেক্ট মেথডে, এই স্টাইলটা ফলো করার চেষ্টা করুন, ঠিক আছে? এটা একটু চেষ্টা করেন যে এটা আপনারা দেখে নিন, আপনাদের জন্য সুবিধা হবে। অথবা আরো দু একটা কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট থেকে আমি আপনাদেরকে নেক্সট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফরেন কারেন্সির ক্যাশ ফ্লো, এটা কিন্তু থিওরিটিক্যাল পার্টে ইম্পর্টেন্ট। ক্যাশ ফ্লো অ্যারাইজিং ফ্রম দ্য ট্রানজাকশন অফ ফরেন কারেন্সি আর ট্রান্সলেটেড অন দ্য এন্টিটিস ফাংশনাল কারেন্সি। এই যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোনো জটিলতা দিবে, যদি আপনাদেরকে আটকানোর ইচ্ছা থাকে বা আপনাদেরকে নলেজ টেস্ট করার ইচ্ছা থাকে, তখন কিন্তু কিছু অ্যাবনর্মাল আইটেম দিয়ে দিবে, যেটা নরমালি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা বাংলাদেশেই যাদের অপারেশন, তারা কোনো রকম ফরেন সাবসিডিয়ারি নাই, আবার তারাও কোনো ফরেন প্যারেন্টের সাবসিডিয়ারি না, এরকম ক্ষেত্রে কিন্তু ফরেন কারেন্সির এই জিনিসটা আসার কথা না। ফরেন কারেন্সি ট্রানজেকশনে কিছু কাজ আসে, কারণ ট্রানজেকশন মানে হচ্ছে যে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট থাকলেই ট্রানজেকশন আসে, আর ট্রান্সলেশন আসে হচ্ছে যখন আপনি সরাসরি আপনার ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটকে সরাসরি ট্রান্সলেট করে ফাংশনাল কারেন্সি থেকে রিপোর্টিং কারেন্সিতে, এবং ফাংশনাল কারেন্সি এবং রিপোর্টিং কারেন্সি যে ডিফারেন্ট কারেন্সি হয় তখন করতে হয়। এই রিলেটেড ছোটখাটো ঝামেলায় ফেলতে পারে, এই জন্য এটাকে কাভারেজ রেখেছি আপনাদের এখানে। ক্যাশ ফ্লো অ্যারাইজিং ফ্রম দ্য ট্রানজেকশন ইন দ্য ফরেন কারেন্সি are translated on to the entity's functional currency by using the exchange rate at the date of cash flow. Cash flow date কিন্তু করতে হবে। Unrealized gain or loss arising from the change in the foreign currency exchange rate are not cash flow. এটা কিন্তু ক্যাশ ফ্লো না, ক্যাশ ফ্লোতে কিন্তু ইম্প্যাক্ট পড়ে নাই। অতএব মাথায় রাখতে হবে যে যদি আপনি এটাকে ট্রান্সলেট করতে যায়, যদি কোনো ফরেন কারেন্সি গেইন অথবা লস আসে, this should not be considered as cash flow, because this is not at all as a cash flow. It is basically non-monetary gain or loss. এটা monetary transaction এখনো হয়নি। However, they are included in the cash flow in order to reconcile the cash and cash equivalent at the beginning and ending of the period. এটা কোনো ডাইরেক্টলি যদি ইনক্লুডেড করা থাকে, ওইখানে কিছু অ্যাডজাস্টমেন্ট হয়, লাইক ডেপ্রিসিয়েশন। আমরা কিন্তু ডেপ্রিসিয়েশন ইজ এ নন ক্যাশ এক্সপেন্ডিচার, কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে ডেপ্রিসিয়েশন যদি বাদ দেয়া থাকে, আমরা মোস্ট অফ দ্য কেসে আমাদের যে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট এবং ট্যাক্স নিয়ে আমরা শুরু করি, তখন কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশনটাকে অ্যাড করে নিতে হয়, বিকজ ডেপ্রিসিয়েশন ইজ এ নন ক্যাশ এক্সপেন্ডিচার, যেটি আমার ক্যাশ আউটফ্লো হয় নাই, কিন্তু ফর দ্য অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং উই হ্যাভ কনসিডার ইট ফর আওয়ার অ্যাক্রুয়াল বেসিস অফ প্রফিট। বা ক্যাশ বেসিস অফ প্রফিট যখন বের করব, তখন ডেপ্রিসিয়েশন যোগ করা হয়। সিমিলারলি এ ধরনের ফরেন কারেন্সি ক্যাশ ফ্লো যদি কোনো গেইন লস আসে, সেটাকে আমরা কিন্তু কনসিডার করব ফর দ্য অ্যাডজাস্টমেন্ট, নট অ্যাজ এ ক্যাশ।
ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিজ এটা কিন্তু হচ্ছে যে অ্যাসোসিয়েট এন্ড জয়েন্ট ভেঞ্চার, এটি নিয়েও একটু জটিলতা ফেলতে পারে আপনাদেরকে। when accounting for investment in a joint venture or associate or subsidiary, accounted for by using the equity or cost method, an investor restricts its reporting in the statement of cash flow to the to the cash flow between the investor and the investee, the dividend and advances. যখন আপনি প্যারেন্টের থেকে ডিভিডেন্ড পান তখন প্যারেন্টের বইতে এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বিকজ ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, আর আপনার জন্য বেসিক্যালি ইট ইজ কনসিডার অ্যাজ অপারেটিং অ্যাক্টিভিটিস, বাট আলাদাভাবে সেপারেট দেখাইতে হয়, ডিভিডেন্ড আকারে সেপারেট লাইন আইটেম হিসেবে দেখাইতে হয়। সো যখন প্যারেন্ট সাবসিডিয়ারির সাথে ক্যাশ ফ্লোকে কনসলিডেট হয় তখন কনসলিডেটের ক্ষেত্রে কিন্তু এটাকে ইলিমিনেশন এন্ট্রি হিসেবে ট্রিট করতে হয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা কোশ্চেন করতে চাই, সোফার আপনাদের কোশ্চেনে কি গ্রুপ কোম্পানিজের ক্যাশ ফ্লো কখনো আসছে? কেউ একজন বলবেন? স্যার আসে নাই মনে হয়। আসে নাই, কারণ এটাকে আপনার অ্যাডভান্স লেভেলে আছে, অতএব এটুকু স্যার এটা আমাদের আসে না স্যার। একবার একটা কোশ্চেন হয়েছিল যেটা সবাই বলছিল স্যার আফা 2 এর কোশ্চেন ওইটা, রাইট, এই জন্য স্যার ওইটা আবার ক্যান্সেল হয়ে গেছিল। রাইট, সেক্ষেত্রে আমরা এই লাইনটুকু জানলেই চলবে ফর দ্য থিওরি, বাট আমরা কিন্তু আসলে ওই ইলিমিনেশনটা শিখবো না, এই জন্য আমি বাদ দিয়ে দিলাম। এটা আমরা যেহেতু আফা 2 এবং আমরা এটাকে স্ট্রিক্টলি মানে আমরা কথা বলবো যে আসলে আফা 2 সিলেবাসের এটা আর যদি আসার কথা না, আপনারা আমরা আশা করতেই পারি যে ধরনের আসবে না, আসলে ওটাকে সরাই দেওয়া হবে। এনিওয়ে, সো নন ক্যাশ ট্রানজাকশন আমরা জানি যে এটা নিয়ে অলরেডি ডিসকাস করেছি, এটা নিয়ে আমি আর করবো না। আপনারা দু একটা এক্সাম্পল, আচ্ছা ডিসক্লোজারটা একটু বলি, সেটা হচ্ছে ডিসক্লোজার রিলেটেড আপনার একটা অঙ্ক থাকতে পারে, অঙ্ক যদি 20 মার্ক থাকে একটা ছোট্ট কোশ্চেন করে দিতে পারে যে কি কি ডিসক্লোজার থাকে। ক্যাশ পজিশনটা ডিসক্লোজ আলাদাভাবে করতে হয়, ক্যাশ ইকুইভ্যালেন্টে কেমন আছে, ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিং, ইনভেস্টিং, অপারেটিং, এগুলোকে আপনাকে জানাইতে হয়। আদার ডিসক্লোজার থাকে হচ্ছে যে কি হয়েছে, সেটা হচ্ছে যে ডিসক্লোজ টুগেদার দ্য কমপ্লিমেন্টারি বাই ম্যানেজমেন্ট ফর আদার ইনফরমেশন লাইকলি incorporate for example কি কি রাখতে, restriction of the use of the assets to any part of cash equivalent। কোনো ক্যাশ ইকুইভ্যালেন্ট যদি এমন হয় যে এটাকে ইউজ করা যাবে না, রেস্ট্রিকশন আছে, তখন আপনি ক্যাশ ফ্লোতে ট্রিটমেন্ট করবেন, বাট আলাদাভাবে জানাইতে হবে যে এই টাকাটা খরচ করা হবে না, বিকজ পার্টিকুলারলি কোনো একটা কারণে এটাকে আমরা রেস্ট্রিক্ট করছি, ইউজ হবে না, বাট এটা একটা ক্যাশ ফ্লো আছে, আমরা একটা ডলার আমার কাছে আছে, বাট এই ডলারটা আমি পেমেন্ট করব না, এটি হয়তো আমি একটু সেফটির জন্য কিনে রেখেছি, সামনে আমার একটা ডলার পেমেন্ট হবে এবং ডলারের রেটটা হয়তো বেশি কোনো কারণে বাড়ছে, আমি আপাতত কিনে রেখেছি, কোনো একটা এলসি রিটায়ারমেন্ট বা কোনো একটা টিটি রিটায়ারমেন্ট বা কোনো ফরেন পার্টিকে পেমেন্টের জন্য রাখা হয়েছে, এরকম কোনো রেস্ট্রিকশন থাকলে এটা মেনশন করতে হবে। এটা আসলে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, বাট ফর দ্য আইএস থেকে সরাসরি তোলা, আইএস এ আছে, আপনারা চাইলে থিওরিতে যদি আসে এটাকে রাখতে পারেন। আর the amount of underlying borrowing facilities which is available, আপনার লোন কি কি ফ্যাসিলিটি আছে এটাও কিন্তু মেনশন করতে হবে বিভিন্ন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর পার্ট। সো আমার মনে হয় যে আমরা ক্যাশ ফ্লো রিলেটেড প্র্যাকটিক্যাল, এখন আপনি আমাকে ক্লাসের থেকে আমি এখন কনক্লুশনের দিকে যাব, আপনাদের কাছে একটা ছোট্ট হোম টাস্ক দিতে পারি। আমরা হোপফুলি আমি আইসিএম এর সাথে কালকে কথা বলে আপনাদেরকে এই যে আমার যে গ্রুপ করব, আমি এখন একটু পরেই আপনারা একটা গ্রুপ করব, সেই গ্রুপটার নাম হবে হচ্ছে আইএফএ স্পেশাল ক্লাস 2020 মানে 20। সো এই 2020 এর এই ফেসবুকের একটা পাবলিক গ্রুপে আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন, আর আপনাকে আমি অ্যাড হয়ে যাবেন, একটা গ্রুপ রাখতে দিন, আপনারা কাইন্ডলি হচ্ছে যে ওই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন। আমি আবারও রিপিট করছি যে আমরা ক্লাস পারপাস শুধু না, আমরা এটাকে একদম পরীক্ষা পর্যন্ত আমরা এটাকে ক্যারি করব। হ্যাঁ, কি ক্যারি করব, যে ইভেন পরীক্ষার পরেও ক্যারি করতে পারি নলেজ শেয়ারিং পারপাস, যেটা আগের গ্রুপগুলো আছে, আগের গ্রুপগুলো বন্ধ হয় নাই, কিন্তু আমরা মূলত পরীক্ষা ফোকাস। আমরা নতুন একটা গ্রুপ করব, সেটার নাম হচ্ছে আইএফএ স্পেশাল ক্লাস 2020। এটা আমরা এখনই একটু পরে আমি চালু করে দিব, আপনারা এটাকে অ্যাড হবেন। আর আমাকে প্রত্যেকেই, আমার নাম্বার সবার কাছে আছে, আপনার নাম, কত পাস করেছেন, ইমেইল এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং কোন অর্গানাইজেশনে কাজ করছেন এটা দিয়ে দেন। আর হচ্ছে যে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে নেক্সট ক্লাস সম্ভবত আমরা রোববার বা সোমবার এরকম সময় করব, এবং পরবর্তীকালে ক্লাসগুলো আসলে 5টা বা 6টা ক্লাস কোন কোন ডেটে হবে আমি একটা প্রবাবল ডেটও দিয়ে দিব। দেওয়ার পরে যেটা হবে, আপনারা হচ্ছে যে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট রিলেটেড গত 7টা পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে এটা সলভ করবেন।
এবং একটা পরীক্ষার কথা বললাম সেটা করবেন। আর হচ্ছে ক্যাশ ফ্লো গুলো করবেন। ক্যাশ ফ্লো কিন্তু ইজ এ হাইলি চান্স, এবং এখান থেকে আপনার কোনো মার্ক মিস করা যাবে না। সো আপনারা যদি কোনো কোশ্চেন ফার্দার না থাকে তাহলে আজকের মতো শেষ করবো, আর কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন প্লিজ। স্যার নেক্সট ক্লাস না আমাদের শুক্রবারে আছে স্যার? কুইকলি করেন একটু। স্যার আব্দুর রহমান করতে চেয়েছিল স্যার। জি জি বলেন প্লিজ, যে কেউ যে কোশ্চেন করতে স্যার বলছি ইন্টারেস্টের ডিভিডেন্ড অ্যাভারেজ এটাকে কোথায় দেখাবো? অনেক সময় দেখা যায় যে নেট প্রফিট থেকে এটাকে বাদ দিয়ে দেখায়, তারপরে ইনকাম ফ্রম ভালো কোশ্চেন করেছেন, বুঝতে পেরেছি। সেটা ক্যাশ হচ্ছে ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ তারপর থেকে করে। রাইট, একদম পারফেক্ট কোশ্চেন করছেন। এখানে অনেক সময় দেখবেন যে ইন্টারেস্ট, ট্যাক্স, হ্যাঁ ইন্টারেস্ট ট্যাক্স এগুলো কিন্তু আপনার ইয়ে করা আছে। ইন্টারেস্ট ট্যাক্স এগুলো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাটে কিন্তু আছে বিফোর, হ্যাঁ আফটার করা থাকলে আমাদের যোগ করে এনে বসাইতে হবে। আর ডিভিডেন্ড যদি থাকে এটা সেপারেট দেখাইতে হবে। অপারেটিং এর নিচে অপারেটিং এর জায়গায় আমরা দেখাবো, বাট সেপারেট দেখাবো। আমরা একটা এই ডিভিডেন্ড, ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম এরকম আছে, এরকম একটা অঙ্ক খুঁজে বের করে ওইটা নেক্সট সেশনে আমরা দেখবো, ঠিক আছে? তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমার মনে হয় আজকে সারাদিন ওয়ার্কিং ডে ছিল, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি কিন্তু ক্লাস লিঙ্গার করার জন্য। খুব স্যার একটু রিপিট করবেন, আমি তো নেটে ডিস্টার্ব ছিল, একটু বুঝতে পারিনি। কোনটা ওই যে ইন্টারেস্টের ডিভিডেন্ডের বিষয়টা আরো একটু রিপিট করবেন। ইন্টারেস্ট যদি আমাদের ক্যাশ ফ্লোর যে ইনডাইরেক্ট মেথডে বা ডাইরেক্ট মেথডে আমরা যদি কোনো কারণে ইনডাইরেক্ট মেথডে আমাদের প্রফিট নিয়ে কাজ করতে, নেট প্রফিট এটা করি কিন্তু বিফোর প্রফিট, বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ওইটা আমরা যোগ করে শুরু করব। আর যদি ডিভিডেন্ড ইনকাম থাকে এবং যদি ইন্টারেস্ট ইনকাম থাকে, ওটা যদি ইনক্লুড করা থাকে ওটা বাদ দিয়ে সেপারেট দেখাবো। আসবে তো বটেই, এটা ক্যাশ ফ্লোর আইটেম, বাট সেপারেট লাইন আইটেম হিসেবে দেখাবো। এবং আমি বলেছি যে নেক্সট দিনে একটা এক্সাম্পল দেখবো, আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা বলছেন কারণ আমাদের সামনে এক্সাম্পল। স্যার এটা কি মানে এটা কি আইএস এর রুলস এভাবেই নাকি? হ্যাঁ আইএসএ যেভাবে আছে আইএসএ একটা ফরম্যাটই দেয়া আছে, ওই ফরম্যাট অনুযায়ী করব। নেক্সট দিনে আইএসএ ফরম্যাটটা আমি আপনাদের স্ক্যান করে দেখাই দেবো, তাহলে আপনার ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে কি কাইসোতে পুরো কি আইএস ফলো করে না? কাইসোতে তো এটা এইভাবে করা থাকে। কাইসোর বইটা আমার বাসায় আছে, আমি কাইসোর বইটার সাথে আইএসটা একটু দেখে নিব। আমার মানে সরি, আমি সামহাও কাইসোর বইটা ওইভাবে খুব একটা দেখার সুযোগ পাইনি। আগে একবার অনেক আগে ক্লাস নিয়েছিলাম, তখন আসলে কাইসোর ওই আইএফআরএস ভার্সন বইটা অ্যাভেলেবেল ছিল না। তো এখন যেহেতু আছে আপনাদের ক্লাস পারপাস, আমি এটা কিনে নিয়েছি, আমার কাছে আছে। আমি আইএস এর সঙ্গে কনফ্লিক্ট করে কিনা, করলে আমাদের কি করা উচিত হবে এটা দিয়ে আমি আপনাদেরকে বলবো, আপনারা ডন্ট ওয়ারি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আজকের মতো লিভ করি ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।